আচ্ছা, আরেকটা বিষয় একটু জেনে নেই যে গত ক্লাসে আমি ভার্সিটিতে যে ক্লাসটা নিয়েছিলাম ওখানে আজকে যারা জয়েন করেছি তারা সবাই কি ছিলাম? একটু আমাকে ইনশিওর করেন সবাই। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? জি, শোনা যায়। ওকে। আচ্ছা, আমার মনে হয় মেসেজ করার থেকে আমরা যদি একটু আনমিউট করে রেসপন্স করি এটাই মানে সবার জন্য ভালো হবে। ঠিক আছে। ছিলাম ভাই। আচ্ছা, তো প্রথমে বলে নেই যে যেহেতু এটা আমাদের বিগিনার কোর্স সকলের জন্য, তো আমরা গত ক্লাসে যেটা আলোচনা করেছিলাম যে আমরা সি দিয়ে স্টার্ট করব। প্রত্যেকটা টপিকে আমরা সি দিয়ে আলোচনা করব। এরপরে আস্তে আস্তে তখন আমরা হচ্ছে প্রোগ্রামিং কন্টেস্ট করার জন্য সি প্লাস প্লাস অথবা জাভা যেই ল্যাঙ্গুয়েজে ব্যবহার করি না কেন সেটা নিয়ে আমরা আলোচনা করব। কিন্তু যেহেতু আমাদের ভার্সিটির শুরুতেই আমাদের সি দিয়ে যেহেতু শুরু করা হয়, সি দিয়েও আমরা প্রোগ্রামিং কন্টেস্ট করতে পারবো চাইলে। কিন্তু সি এর থেকে সি প্লাস প্লাসটা একটু অ্যাডভান্স। ওখানে মানে সিনট্যাক্স গুলো একটু ইজি, ওখানে লাইব্রেরি ফাংশনটাও বেশি। তো সেই ক্ষেত্রে সি প্লাস প্লাস শেখার আগে আমাদের সি এর যে বেসিক বিষয়গুলো আছে সেগুলো আমাদের আগে জানতে হবে। কারণ সি যদি আমরা না জানি সরাসরি সি প্লাস প্লাসে চলে যাই তাহলে এখানে অনেক বিষয় স্কিপ হয়ে যাবে যেগুলো দেখা যাচ্ছে পরবর্তী আমাদের কন্টেস্ট করার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তো সি যেহেতু আমরা সবাই শিখছি ভার্সিটিতে, তো আমি আসলে একবারে বেসিক থেকে শুরু করতে গেলে অনেক লেন্দি হয়ে যাবে। তো আমরা যেহেতু সি এর সিনট্যাক্স অথবা সি কিভাবে লিখতে হয়, সি লেখার জন্য আমরা কোন ধরনের আইডি ব্যবহার করি এ বিষয়ে তো সবার ধারণা আছে, তাই না? আচ্ছা, যদি ধারণা না থেকে থাকে সেটাও আমরা একটু বলবো। কারণ আমরা চাচ্ছি যে একেবারে বেসিক থেকে আমরা জিনিসটা শুরু করতে, যাতে পরবর্তীতে প্রোগ্রামিং কন্টেস্ট করা হোক অথবা ভার্সিটির যে কোনো জায়গাতেই হোক, আমাদের এই সিটা যাতে আমাদের ক্লিয়ার থাকে সবার কাছে। ঠিক আছে? ভাইয়া, একটা একটু আমরা প্রিভিউ দিয়ে শুরু করে দেন। মানে মোটামুটি একটা আইডিয়া দিয়ে দেন, তারপর শুরু করেন। ওকে, ঠিক আছে। আচ্ছা, বাকি যারা আছে তারা একটু রেসপন্স করি আমরা সবাই। আচ্ছা, আমি তাহলে একটু নাম ধরে ধরে ডাকি। এখানে সজীব আছেন? সজীব? ভাইয়া, আচ্ছা, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ ভাইয়া বল। হ্যালো। আচ্ছা, আপনার মানে সি নিয়ে কোনো সমস্যা আছে কি? বা দেখা যাচ্ছে স্টার্টিং এ দেখা যাচ্ছে আমার সিনট্যাক্স রিলেটেড কোনো সমস্যা আছে? ভাই, একটু সমস্যা হয়, আপনি যদি একটু ধারণা দিতেন ভালো হবে ওকে তাহলে ওকে, আরো। থ্যাংক ইউ। জি 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 জি। আচ্ছা, খন্দকার আছেন আপনি? হ্যালো। খন্দকার জেরিন শোভা, আপনি কি শুনতে পাচ্ছেন? ওকে মেসেজ আছে। ওকে ওকে, ঠিক আছে, দেখলাম। আচ্ছা, সি নিয়ে আপনার মানে কোনো সমস্যা আছে কি? দেখা যাচ্ছে বেসিক কোনো সমস্যা, কোড ব্লকস বা হচ্ছে আপনার সিনট্যাক্স রিলেটেড। আমি সবার কাছে একটু রিভিউ নিতে চাচ্ছি, তাহলে আমার ক্লাস নিতে একটু সুবিধা হবে, কারণ আমি কোন জায়গা থেকে শুরু করব সেটা আমাকে একটু জানতে হবে আগে। জি ভাই, সমস্যা আছে, একটু দেখে দিলে তারপর ভালো হয়। থ্যাংক ইউ। আচ্ছা, মার্জিয়া, আপনি কি শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। আচ্ছা, আপনার কোনো সমস্যা আছে?
সি নিয়ে এগুলো ক্লাসে দেখানো হয়েছে, তারপর অনেকের হুম কিছু কিছু সমস্যা আছে, তো দেখালে ভালো হয়। ওকে, ঠিক আছে। আচ্ছা, এমডি সামিউল ইসলাম শিশির। হ্যালো, এমডি সামিউল ইসলাম হ্যাঁ, শুনতে শিশির, পাচ্ছি। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, আপনার কোনো না ভাইয়া, আমার মতামত আছে এই নেই। বিষয়ে? সমস্যা? ওকে, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, এরপরে শ্যামলী রহমান স্বতন। ভাইয়া আমার নাম ছোটন। আচ্ছা, ছোটন, সরি, জি, মানে এখানে অসুবিধা ওকে, নেই। আমার অসুবিধা নাই, ঠিক আছে। তাহলে আমরা শুরু করি, হ্যাঁ, যেহেতু অনেকেরই সমস্যা আছে, আমরা একবারে বেসিক থেকে শুরু করছি, ঠিক আছে? আচ্ছা, আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে না? জি ভাইয়া, দেখা যায়। ওকে, সি শুরু করার আগে আমরা কিছু রিসোর্সের ব্যাপারে আলোচনা করব। সি আমরা কোথা থেকে শিখব? সি দেখা যাচ্ছে কি আমরা সি শেখার জন্য অনেকে বই ব্যবহার করি, অনেকে আবার অনলাইন রিসোর্স ব্যবহার করি। তো আমি কিছু অনলাইন রিসোর্সের এখানে তালিকা দেখাচ্ছি, আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী যেটা থেকে মানে সহজ মনে হবে সেটা আপনারা ব্যবহার করবেন। তুমি তো কি স্ক্রিন এইখান শেয়ার থেকে করছো? ভাই স্ক্রিন শেয়ার হয়নি। স্ক্রিন শেয়ার করো নাই? স্ক্রিন শেয়ার হয় না, না? ওকে, আচ্ছা, এবার দেখা যাচ্ছে? হ্যাঁ। ওকে, প্রথমত আমরা সি শেখার জন্য কয়েকটা বেসিক ওয়েবসাইট দেখবো। তার মধ্যে একটা হচ্ছে জাভা টি পয়েন্ট, ঠিক আছে? আমরা এগুলো নোট ডাউন করে নিতে পারি। জাভা টি পয়েন্ট সি, ঠিক আছে? এইখানে গেলে এটা হচ্ছে আমাদের জাভা টি পয়েন্টের মেন ওয়েবসাইট। সেখান থেকে যদি আমরা পাশে সি লিখে দেই, তাহলে হচ্ছে সি রিলেটেড যতগুলো কন্টেন্ট আছে সবগুলো আমাদের দেখাবে। এই জায়গাটাতে ক্লিক করলে একটু অপেক্ষা করি। আচ্ছা, দেখেন এখানে সি এর অনেক বিষয় এখানে আলোচনা করা আছে, যেরকম সি, হিস্টোরি অফ সি, ফিচার অফ সি, সি এর হিস্টোরিটা কি। হিস্টোরিতে যদি আমরা ক্লিক করি, ঠিক আছে, তাহলে দেখেন এখানে হিস্টোরি চলে আসবে। সিটা কিভাবে আবিষ্কার হয়েছে, কি আবিষ্কার করেছে, তার প্রিভিয়াস ভার্সন কি কি ছিল, কিভাবে সিটা আসলো, এই সব বিষয় কিন্তু এখানে আলোচনা করা আছে। এগুলো আমরা একটু দেখে নিব। এরপরে যদি আমরা এই যে পাশে দেখেন কিন্তু আমাদের সবগুলো টপিক দেয়া আছে, হ্যাঁ, সি রিলেটেড যে টপিক গুলো সেগুলো দেয়া আছে। এই জায়গা থেকে ক্লিক করলে আমরা পরবর্তী টপিকে যেতে পারবো। আবার পাশাপাশি এইখানে দেখেন নিচে একটা অপশন আছে নেক্সট টপিক, ক্লিয়ার, নেক্সট টপিক অথবা নেক্সট প্রিভিয়াস। আমরা নেক্সটে ক্লিক করলে পরবর্তী টপিকে চলে যেতে পারবো। এইখান থেকে আমরা সি সম্পর্কে একবারে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত জানতে পারবো। এখানে অনেক কিছু আছে সি এর, ইন ডিটেইলস আছে, আমরা চাইলে এই জায়গাটা থেকে পড়তে পারবো। আবার আরেকটা ওয়েবসাইট আছে, সেটা হচ্ছে W3 সোর্স, ঠিক আছে? W3 সোর্স লিখে সি যদি লিখি, এখান থেকে আমরা দেখতে পারবো এই যে সি রিলেটেড যে টপিক গুলো এখান থেকে আমরা দেখতে পারবো। এখানে যদি ক্লিক দেই, দেখেন এখানে সি এর বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সবকিছু এখানে দেখানো আছে। পাশাপাশি এই জায়গাতে কিছু এক্সারসাইজ প্রবলেম আছে, দেখেন নিচে দেখলে আমরা দেখতে পাবো বেসিক কনসেপ্ট, কন্ট্রোল ফ্লো, ডাটা স্ট্রাকচার আর বেসিক ডিক্লারেশন এন্ড এক্সপ্রেশন। এটার উপরে টোটাল মোটামুটি প্রায় 150টা এক্সারসাইজ আছে। আমরা চাইলে এখান থেকে এক্সারসাইজ গুলো প্র্যাকটিস করতে পারবো। আমাদের বেসিকটা এখান থেকে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে যদি আমরা এই জিনিসগুলো প্র্যাকটিস করি। এখান থেকে আমরা প্র্যাকটিস করব। তো এছাড়া আরো অনেক ওয়েবসাইট আছে, তো মোটামুটি এই দুটো সাইট যদি আমরা ফলো করি, তাহলে সি এর বেসিক আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। এর বাইরে তেমন কিছু শেখার নাই, হ্যাঁ। তো এখন আমরা আসি সি, যেহেতু আমরা জানবো সিটা লেখার জন্য বা সি প্র্যাকটিস করার জন্য আমরা একটা আইডি ব্যবহার
ব্যবহার করব। আইডি মানে হচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, ঠিক আছে? তো এটা দেখার জন্য আমরা সবাই এটা হয়তো ভার্সিটিতে ইউজ করছি কোড ব্লকস, ঠিক আছে? এখান থেকে যদি লিখি কোড ব্লকস, তাহলে আচ্ছা, অ্যাপের আইকনটা মোটামুটি এরকম হয় কোড ব্লকস এর। একটু অপেক্ষা করি। আচ্ছা, কারো কোথাও যদি বুঝতে সমস্যা হয় বা মনে হচ্ছে যে আমি একটু ফাস্ট যাচ্ছি, আমাকে অবশ্যই একটু বলবেন বিষয়গুলো, তাহলে আমি সেই জিনিসটা আবার বোঝানোর চেষ্টা করব, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া। ওকে। মোটামুটি কোড ব্লকসটা যদি আমরা ওপেন করি তাহলে এই ধরনের ইন্টারফেস আমরা দেখতে পাই। এখান থেকে আমরা এই যে ওপরে যে দেখেন ফাইল লেখা আছে, ফাইল থেকে নিউতে যে আমরা যে কোনো একটা ফাইল নিতে পারি এইভাবে। তাহলে কি হবে, আমাদের একটা ফাইল আমরা এখান থেকে নিলাম, এর মধ্যে আমরা আমাদের যে কোডটা প্র্যাকটিস করব তার, অর্থাৎ একটা ফাইল কিভাবে নিতে হয়, নিউ একটা ফাইল কিভাবে নিতে হয় সেটা আমি দেখালাম। আবার আমরা যদি কিবোর্ড থেকে শর্টকাট ইউজ করি তাহলে কন্ট্রোল শিফট এন যদি প্রেস করি একসাথে, তাহলে দেখেন আমার একটা ফাইল তৈরি হয়ে যাবে। তার মানে আমরা দুটো পদ্ধতি জানলাম, যে আমরা ফাইল থেকে যদি নিউতে যে এমটি ফাইলে ক্লিক করি তাহলে কি হবে, আমার একটা ফাইল তৈরি হবে। অথবা আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট এন এই তিনটা যদি একসাথে প্রেস করি তাহলে দেখেন আমার একটা ফাইল তৈরি হবে, ঠিক আছে? এখন এগুলো আমি কেটে দেই। এখন ফাইল আমরা তৈরি করলাম, এর মধ্যে আমরা দেখা যাচ্ছে যে আমাদের এরকম 5টা প্রবলেম থাকবে, 5টা প্রবলেমের জন্য 5টা এরকম আলাদা আলাদা ফাইল তৈরি করতে হবে, ঠিক আছে? প্রত্যেকটা ফাইল আলাদা আলাদা কোড থাকবে তার নিজস্ব। হুম, দেখা যাচ্ছে যে এখানে একটু আমরা দেখি, এখানে আপনার এই একটা প্রবলেম দেয়া আছে, কি বলছে, প্রিন্ট নেম ডিওবি ডেট অফ বার্থ এন্ড মোবাইল নাম্বার, এই তিনটা জিনিস প্রিন্ট করতে বলছে। এটা তো একটা প্রবলেম। আবার 2 নম্বরে এটার একটা প্রবলেম। তার মানে যতগুলো আমরা প্রবলেম প্র্যাকটিস করব প্রত্যেকটা প্রবলেমের জন্য আমরা আলাদা আলাদা ফাইল তৈরি করব, ঠিক আছে? এখন ফাইল তো নিলাম, এই ফাইলটা এখন আমরা এখান থেকে যদি কাজ করি তাহলে কি হবে? না, হবে না। আমাকে প্রথমে এই ফাইলটা সেভ করতে হবে, অর্থাৎ আমার হার্ড ডিস্কে ফাইলটা সেভ করতে হবে। সেভ করার জন্য আমরা এই যে ফাইল মেনু থেকে এই জায়গাতে দেখেন লেখা আছে সেভ ফাইল, এটা যদি ক্লিক করি তাহলে আমরা যেখানে আমরা স্টোর করতে যাচ্ছি, যে লোকেশন স্টোর করতে যাচ্ছি সেই লোকেশন এখান থেকে আমরা দেখাই দিতে পারবো। ধরলাম যে আমি এখানে ডেস্কটপের মধ্যে নতুন একটা ফোল্ডার করলাম, এখান থেকে এই যে এই জায়গাটা থেকে আমরা নতুন একটা ফোল্ডার করতে পারবো। ক্লিক করলে এখানে নতুন একটা ফোল্ডার হবে, ধরলাম যে হচ্ছে সি প্রোগ্রামিং প্র্যাকটিস, আমি একটা ফোল্ডার তৈরি করলাম। এন্টার দিলে আমাদের এই ফোল্ডারটা তৈরি হয়ে যাবে। এই ফোল্ডারের ভিতরে ডাবল ক্লিক করে ভিতরে যাব, ফোল্ডারের ভিতরে যে দেখেন এখানে কিন্তু বাই ডিফল্ট তার একটা নাম দিয়ে রাখছে, ঠিক আছে, আনটাইটেলড 1.c। কিন্তু আমরা যদি মনে করি যে না, আমার যে ফাইলটা আমি তৈরি করলাম সেটা আমি একটা, যে ফাইলটা তৈরি করলাম সেটা একটা নির্দিষ্ট একটা নাম দিব। ধরলাম যে এই ধরনের একটা প্রবলেম আমার এখানে দেওয়া আছে, প্রিন্ট নেম ডিওবি মোবাইল নাম্বার, তাহলে এখানে আমি একটা দিলাম যে ধরলাম এক্সারসাইজ 1 নামে একটা ফাইল তৈরি করব। তাহলে এটাকে কেটে দিয়ে আমি এখানে লিখবো এক্সারসাইজ এক্সারসাইজ 1, ঠিক আছে? সি যখন লিখবো তখন তার একটা এক্সটেনশন আমাকে ব্যবহার করতে হবে, সেই এক্সটেনশনটা হচ্ছে ডট সি, ঠিক আছে? এই এক্সটেনশনটা আমাকে ব্যবহার করতে হবে এখানে, ঠিক আছে? যখন আমরা সি ইউজ করব, মানে সি দিয়ে কোনো কোড লিখবো তখন আমরা এখানে ব্যবহার করব কি, ডট সি।
দেন যদি আমরা এখানে সেভ দিয়ে দিই, তাহলে দেখেন এখানে কিন্তু আপনার নামটা পরিবর্তন হয়ে যাবে। আগে ছিল কি আনটাইটেলড 1, এখন হয়ে গেল এক্সারসাইজ 1.c। এর মধ্যে আমাদের সি এর একটা বেসিক স্ট্রাকচার আছে, সেটা আগে লিখে নিই, পরে আমরা এটা আলোচনা করব। সি এর বেসিক স্ট্রাকচারটা কি, সেটা হচ্ছে হ্যাশ ইনক্লুড stdio.h, তারপরে লিখবো হচ্ছে ইন্ট মেইন। দেন আমরা অনেক সময় কি করি, এই যে মাঝখানে যেটা আছে, এই যে এরকম করে টান দিয়ে আমরা নিচে নামি, তাই কি না? এভাবে একটা 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 করে টান দিয়ে 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 আমরা ইন্টার দিয়ে নিচে নামি। অনেক সময় এরকম হয় কিনা, তো দেখা যাচ্ছে যে আপনার কার্সারটা যেখানে আছে সেই জায়গা থেকে সরাসরি যদি আপনি নিচে নামতে চান, ধরেন আপনার কার্সারটা এই জায়গাটাতে আছে, আপনি এখন এই লাইনটা স্কিপ করে এই জায়গাতে যেতে চান, আপনি যদি এমনি ইন্টার দেন তাহলে দেখেন একটা কি হচ্ছে, এই জায়গাটা কিন্তু কেটে যাচ্ছে, তাই কি না? কেটে যাচ্ছে না, ফাংশনটা কেটে যাচ্ছে না? তো তখন কি করি আমরা, তখন এভাবে একবারে শেষের দিকে আমরা এভাবে কার্সারটাকে নিয়ে যাই দেন হচ্ছে আমরা ইন্টার দিই, তাই কি না? জি। তো এইটা যদি না করতে চাই, তাহলে সরাসরি আমাদের কার্সারটা যেখানে আছে সেই জায়গা থেকে যদি আমরা পরের লাইনে যেতে চাই, তাহলে আমরা লিখবো শিফট ইন্টার। দেখেন যে জায়গাতে ছিল কার্সারটা সেখান থেকে সরাসরি এখানে চলে এসেছে। ক্লিয়ার? কি দিব, এই জায়গাতে ধরেন আপনার কার্সারটা আছে, আপনি এখান থেকে সরাসরি পরের লাইনে যেতে চান, তখন আপনি দিবেন শিফট এন্টার। ঠিক আছে, তাহলে দেখেন পরের লাইনে চলে আসলো। এরপরে আমরা আমাদের এটা হচ্ছে আমাদের বেসিক স্ট্রাকচার, মোটামুটি লাস্টের দিকে থাকে রিটার্ন 0। ক্লিয়ার? এটা তো আমাদের বেসিক স্ট্রাকচার সি এর। এর মধ্যে যদি আমরা যা কিছু লিখবো সেটা আমাদের কি হবে, প্রিন্ট হবে, তাই কি না? বা যে কিছু লিখবো সেটা আমাদের এক্সিকিউট হবে, সে ফাইলটা এক্সিকিউট হবে, পুরো কোডটা। তো এখন এইটা লেখার পরে ধরেন আমি একটা এখানে কোনো কিছু প্রিন্ট করতে চাই, আপনার নাম বা দেখা যায় যে কোনো কিছু আমরা যদি প্রিন্ট করতে চাই, তাহলে সেটার জন্য আমরা এখানে কি ইউজ করি, প্রিন্টএফ ফাংশন। সিতে এই জিনিসটা ইউজ করা হয়। প্রিন্টএফ ফাংশন লেখার পরে আপনাকে অবশ্যই এরকম, হ্যালো, জি ভাইয়া আসি, বলেন, শুনতেছি, ওকে, দেখছি। আচ্ছা ঠিক আছে। প্রিন্টএফ ফাংশন লেখার পরে সবাইকে এরকম কি করতে হবে, ডাবল কোটেশন দিতে হবে। ডাবল কোটেশনের মধ্যে আমরা যা কিছু লিখবো সেটা কিন্তু আমাদের প্রিন্ট হবে। এখন ধরেন এখানে আমরা লিখলাম হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে? এটা একটা বেসিক সিনট্যাক্স বা বেসিক একটা স্ট্রিং যেটা আমরা সবাই ব্যবহার করি, হ্যালো ওয়ার্ল্ড। ঠিক আছে, প্রোগ্রামিং এর ক্ষেত্রে এটা বেসিক, মানে বেসিক সিনট্যাক্স হিসেবে ব্যবহার করা হয়, হ্যালো ওয়ার্ল্ড। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে যে আপনি যখন কোনো একটা স্টেটমেন্ট, এই পুরো জিনিসটাকে বলি হচ্ছে আমরা স্টেটমেন্ট। স্টেটমেন্ট বলতে কি, আমরা দেখা যাচ্ছে কোনো একটা সেন্টেন্স লেখার পরে লাস্টে ফুল স্টপ দিই না, বা বাংলাতে কি দিই, দাড়ি দিই। তো জি ভাই। কোডিং এর ক্ষেত্রে ফুল স্টপ বা দাড়িটা হয় না। কোডিং এর ক্ষেত্রে কোন একটা সিনট্যাক্স, কোন একটা লাইন শেষ করার জন্য আমাকে সেমিকোলন ইউজ করতে হবে। ক্লিয়ার? এখন সেমিকোলন যদি ইউজ না করি তাহলে এখানে আমাদের একটা ইরর আসবে, সেটাকে আমরা বলি কম্পাইল ইরর। এখন এই ইররটা কেন আসবে সেটা আমরা নেক্সট ক্লাসে, এই বিষয়গুলো নেক্সট ক্লাসে আমরা বোর্ডে দেখবো, যেহেতু আজকে এখানে বোর্ড নাই তো আমরা দেখানো সম্ভব হচ্ছে না। তো প্রত্যেকটা জিনিস আমরা আলোচনা করব, যে এখানে মেইন ফাংশন কেন দিলাম, এখানে আমরা হ্যাশ ইনক্লুড stdio.h টা কেন দিলাম, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব বোর্ডে সরাসরি। ঠিক আছে, আচ্ছা ভাই, ঠিক আছে। ওকে। তো প্রিন্টএফ লেখার পরে দেখেন ডাবল কোটেশন দিয়ে আমি লিখলাম হ্যালো ওয়ার্ল্ড, তারপরে একটা সেমিকোলন দিয়ে শেষ করলাম। এখন ধরেন আপনার এরকম একটা প্রোগ্রাম লেখা হয়ে গেছে, এটাকে কি করতে হবে, আমাকে এক্সিকিউট করতে হবে বা রান করতে হবে। তো রান করার জন্য প্রথমে আমাকে কি করতে হবে, যে আমার এই কোডের মধ্যে কোনো ধরনের কোনো ইরর আছে কিনা, কোনো ধরনের কোনো ভুল আছে কিনা সেটা আমি চেক করব। সেটিংস এর মতন একটা, তাহলে সে পুরো কোডটাকে কি করবে,
চেক করবে যে এখানে কোনো ধরনের কোনো এরর আছে কিনা। এখন ধরেন আমি এখানে একটা সেমিকোলন দিলাম না, না দিয়ে আমি কি করব, এখানে বিল্ডে ক্লিক করব। বিল্ডে যখনই ক্লিক করলাম তখন এখানে দেখেন একটা লাল কালারের সাইন এসছে, এটা হচ্ছে এরর। মানে এ লাইনটাতে, অর্থাৎ সে লাল কালারের এররটা কোথায় ধরি, এই 5 নাম্বার লাইনে কোথাও না কোথাও আমরা একটা ভুল করেছি। এই ভুলটাকে যতক্ষণ পর্যন্ত আমরা ঠিক না করব ততক্ষণ পর্যন্ত আমাদের কি হবে না, প্রোগ্রামটা রান হবে না। এখন বিল্ডের পাশে আরেকটা অপশন আছে রান। আমরা যদি এখানে রানে ক্লিক করি তাহলে কি হচ্ছে, রানে ক্লিক করলে আমাদের কি হচ্ছে, আমাদের প্রোগ্রামটা রান হচ্ছে না এই জায়গাটাতে। জি ভাইয়া, রান হচ্ছে তো। ওকে, রান হচ্ছে। তাহলে এখন এটা কেন রান হলো সেটাও আমি পরে বলবো, যে এটা আমরা সেমিকোলন দিলাম, ইরর ধরলো, তারপরেও কেন রান হলো সেটা আমি বলছি, কেন রান হচ্ছে। কোনো প্রোগ্রামকে চেক করতে যাই তাহলে আমাকে কি করতে হবে, বিল্ড অপশনে ক্লিক করতে হবে। আবার যদি কোনো প্রোগ্রামকে রান করতে চাই তাহলে সেখানে রান অপশনে ক্লিক করতে হবে। এখন এই যে বারে বারে বিল্ড করা, বারে বারে রান করা আমাদের জন্য মনে হচ্ছে দুটো অপশনে বারে বারে ক্লিক করতে হচ্ছে। একসাথে করতে চাই যে একসাথে বিল্ড হবে, একসাথে রান হবে, রান। আচ্ছা, আমার উইন্ডোটা কি ঠিকঠাক মতন দেখা জি যাচ্ছে? ভাইয়া, দেখা ছোট মনে হচ্ছে কি? যাচ্ছে। এটা যদি ক্লিক করি প্রোগ্রামটা এই জায়গাতে এসে আটকাই গেল। একটু আগে দেখলাম যে যখন আমরা রানে ক্লিক করলাম তখন কি হচ্ছে, আমাদের প্রোগ্রামটা অটোমেটিক্যালি রান হয়ে যাচ্ছে, তাই না? আবার যখন আমরা বিল্ড অপশনে ক্লিক করছি তখন এই জায়গাতে এসে ইরর ধরছে। তাহলে এখানে প্রশ্ন আসতে পারে যে ভাই আপনি একটু আগে বললেন যে হচ্ছে ইরর আসলে প্রোগ্রাম কোনোভাবে রান করবে না, তাহলে আমরা যদি রানে ক্লিক করি তাহলে প্রোগ্রাম কিভাবে রান হচ্ছে? প্রশ্ন আসতেই পারে যে প্রোগ্রাম বিল্ড অপশন যেটা আছে সেটা ইন্ডিভিজুয়ালি কাজ করে, রান যে অপশনটা আছে সেটা প্রোগ্রামটাকে চেক করবে। সে যা তার কাজটা কি, সে প্রোগ্রামটাকে এক্সিকিউট করা কাজ, তার মানে চেক কোনো ধরনের আছে কি নাই, জি ক্লিয়ার? ভাইয়া, ক্লিয়ার। তার কাজ হচ্ছে শুধু প্রোগ্রামটাকে রান করে দেয়া, এতটুকুই তার কাজ। আর 3 নাম্বার অপশনটা হচ্ছে যে সে একসাথে বিল্ড করবে, বিল্ড করার সময় কোনো ধরনের কোনো এরর পেলে সে রানটাকে আটকাই দিবে, কোনোভাবে রান করতে দিবে না। কারণ এখানে এই জন্যই এখানে যখনই আমরা বিল্ড এন্ড রানে ক্লিক করব তখন কোনোভাবে আমাদের এই প্রোগ্রামটা এক্সিকিউট এক্সিকিউট হবে না। ক্লিয়ার? জি জি ভাইয়া, ভাই, ক্লিয়ার। ক্লিয়ার। কারো কোনো প্রশ্ন আছে এর মধ্যে? এতটুকু পর্যন্ত আমি যা বললাম তাতে কারো কোনো সমস্যা আছে কিনা একটু আমরা বলি, ঠিক আছে? না ভাইয়া, ওকে, তাহলে না আমরা কি ভাইয়া, করব? সমস্যা নেই। ওকে, ঠিক আছে। তাহলে আমরা কি করব, যে আমরা যেটা বুঝলাম যে আমরা কোন কোডের মধ্যে কোনো ধরনের কোনো এরর করলে একটা অপশন আছে বিল্ড করা, সে চেক করবে, একটা অপশন আছে রান করা, সে কোনো রকম কোনো চেক হয়েছে কিনা এগুলো তার জানার বিষয় না, সে সরাসরি রান করে দেবে। আর বিল্ড এন্ড রান অপশনে যদি আমরা ক্লিক করি তাহলে কি হবে, এই পুরো কোডটা বিল্ড হবে প্রথমে, মানে কম্পাইল হবে, কোনো ধরনের কোনো এরর আছে কিনা সে চেক করবে, দেন সে প্রোগ্রামটাকে রান করবে। এখন এইখানে এই লাইনটাতে আমরা কি সাধারণ যারা দেখা যাচ্ছে বিগিনার, আমরা এখন যারা দেখা যাচ্ছে বিগিনার, তারা অনেকে হয়তো বুঝবো না যে এই লাইনটাতে কি ধরনের ইরর এসছে বা কি ইরর আছে, অনেকে হয়তো বুঝবো না, তাই না? তো কি ধরনের ইরর হয়েছে এটা জানার জন্য একটু আমাদের এই যে
উইন্ডোটা আছে, উইন্ডোটাকে একটু উপরে তুলতে হবে। উপরে তুললে দেখেন নিচের দিকে এখানে কিন্তু একটা লাল কালিতে অপশন দিয়ে লেখা আছে কত নাম্বার লাইন, এই যে কত নাম্বার লাইনে আমরা ইরর করেছি সেটা মেসেজ আকারে এখানে দেখাচ্ছে। এক্সপেক্টেড সেমিকোলন বিফোর রিটার্ন, এই যে রিটার্ন শব্দটা লিখেছি না, রিটার্ন শব্দ, রিটার্নের আগে আমাকে কি চাচ্ছে, এই জায়গাটাতে একটা কি চাচ্ছে আমাদের, সেমিকোলন চাচ্ছে। ঠিক আছে, তার কোলন খারাপ পড়েছে, এটা আমাদের দিতে হবে। এজন্য এখানে কি হলো, বিল্ড ফেইল, অর্থাৎ একটা ইরর সে কি করছে, ডিটেক্ট করছে। কত সেকেন্ডে এই জিনিসটা এক্সিকিউট হচ্ছে সেটা এখানে নাই, কারণ আমাদের একটা ইরর ধরা পড়ছে, সেটাতে এখন পর্যন্ত যেহেতু ধরা পড়েছে এই সলভ করে দেব। দেখেন ইররটা যখন সলভ করে দিয়ে আমরা বিল্ড এন্ড রানে ক্লিক করব, তখন কি হচ্ছে, এই যে আমাদের এই প্রোগ্রামটা রান হয়ে গেল। তখন এখানে কি দেখাচ্ছে, জিরো ইরর, ক্লিয়ার, কোনো ধরনের কোনো ইরর নাই, তার মানে কি বিল্ড সাকসেসফুল হয়েছে, যার কারণে দেখাচ্ছে বিল্ড ফিনিশড। কোনো ধরনের কোনো ওয়ার্নিং নাই, কত সেকেন্ড সেটা লেগেছে এক্সিকিউট, এই বিলটা ফিনিশ করতে কত সেকেন্ড সময় লাগছে সেটা আমাদের এখানে দেখাচ্ছে, 1 সেকেন্ড সময় লেগেছে। ক্লিয়ার, এই যে এখানে যে টাইমটা দেয়া আছে 1 সেকেন্ড, এইটার সাথে এখানকার যে এক্সিকিউশন টাইম এটার কোনো রকম কোনো সম্পর্ক নাই। 1 সেকেন্ডে সে কি কোনো ধরনের কোনো error আছে এক্সিকিউট করে দিলাম, তখন কি হলো, কত সেকেন্ডে বা কত মিলি সেকেন্ডে সে এই প্রোগ্রামটাকে রান করেছে সেই টাইমটা হচ্ছে এক্সিকিউশন টাইম। ঠিক আছে, এই টাইমটাকে বলবো আমরা বিল্ড টাইম, আর এই টাইমটাকে বলবো হচ্ছে আমরা এক্সিকিউশন টাইম, বা এটাকে আমরা আরেকটা ভাষায় বলতে পারি কম্পাইল টাইম। ঠিক আছে, জি, হ্যালো, ভাইয়া, শোনা যায়। আচ্ছা, তাহলে আমরা একটা জিনিস বুঝলাম যে কম্পাইল টাইম আর এক্সিকিউশন টাইমের মধ্যে পার্থক্য আছে, এটা আমরা বুঝলাম কি, কোনটা কম্পাইল টাইম আর কোনটা এক্সিকিউশন জি টাইম। ভাই। আচ্ছা, অনেক সময় এরকম হয় যে আমাদের বলতে পারে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কম্পাইল টাইম, বলতে পারে প্রোগ্রাম হয় চেক হয়, আর এক্সিকিউশন টাইমটা হচ্ছে যে টাইমে একটা প্রোগ্রাম আমাদের রান হয় সেটাকে বলবো আমরা এক্সিকিউশন টাইম। ক্লিয়ার, লাইনে যে কোড লিখেছি